দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মালারানী বিশ্বাস, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি। পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় থেকে আলোচনা করছিলাম সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব অ্যাটর্নি জেনারেল নিয়ে। তো প্রথমেই অ্যাটর্নি জেনারেল কি? অ্যাটর্নি জেনারেল পদের নিয়োগ, পদের মেয়াদ, কর্মের শর্ত, পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলী, এইগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে আসি, অ্যাটর্নি জেনারেল কি? সরকারের প্রধান আইন সংক্রান্ত উপদেষ্টা বা কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল বলা হয়। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারকে নানা রকম মামলা পরিচালনা করতে হয়। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে মামলা হলে সরকারকে তা মোকাবেলা করার জন্য আইন কর্মকর্তা নিয়োগ দিতে হয়। তো বাংলাদেশ সরকারের মামলা পরিচালনা করার জন্য অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়। কে নিয়োগদান করেন? সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করবেন। অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করার জন্য কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়। এখন সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, সুপ্রিম কোর্টের বিচারক হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে? বাংলাদেশের নাগরিক হতে হবে, সুপ্রিম কোর্টে অন্তত 10 বছরকাল অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, বাংলাদেশের অভ্যন্তরে কমপক্ষে 10 বছর কোনো বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত থাকতে হবে। এই যোগ্যতাগুলো থাকলে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া যায়। এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন। এখানে বাংলাদেশ সংবিধানের 64 ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি রাষ্ট্রের নিয়মমতো নির্ধারিত শর্ত মোতাবেক অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করবেন। তার কর্মের মেয়াদ ও কর্মের শর্ত যদি দেখি, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন এবং নির্ধারিত বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। আমরা পূর্ব দুইটি সাংবিধানিক পদে দেখেছি, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং সদস্য এবং নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং সদস্য, তাদের পদের মেয়াদ। প্রথম যেটা ছিল, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা, তাদের পদের মেয়াদ ছিল 65 বছর পূর্ণ হওয়া বা 5 বছর চাকুরিকাল, যেটা আগে ঘটবে সেই পর্যন্ত তারা স্বপদে বহাল থাকতে পারবেন। আর নির্বাচন কমিশনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের চেয়ারম্যান বা সদস্য, তাদের চাকুরিকাল ছিল 5 বছর। কিন্তু এখানে অ্যাটর্নি জেনারেল পদের মেয়াদ রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে। রাষ্ট্রপতি যতদিন চাইবেন ততদিন পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন। তাদেরকে কিভাবে পদত্যাগ এবং অপসারণ করা যায়? অ্যাটর্নি জেনারেল যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, তাহলে রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রে পদত্যাগ করতে পারবেন।
আর প্রমাণিত অসদাচরণ ও অসামর্থ্যের কারণে তাকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারবেন। তাকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টের বিচারকের ক্ষেত্রে যে পদ্ধতি গ্রহণ করা হয় তা প্রয়োজন হবে। অ্যাটর্নি জেনারেল তার পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন। অ্যাটর্নি জেনারেলকে কিছু সংখ্যক যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল, সহকারী জেনারেল, অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন। অ্যাটর্নি জেনারেল অনুপস্থিতিতে সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে। সহকারী অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ নয়, তারপরেও অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের উপর সরকারের ভাবমূর্তি নির্ভরশীল। কারণ হচ্ছে, মামলায় সরকারপক্ষ অযথা হেরে গেলে জনমত সরকারের বিপক্ষে চলে যায়। তাই অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে জ্ঞান, দক্ষতা, সতর্কতা ও সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হয় সরকারের ভাবমূর্তি ধরে রাখার জন্য। এরপরে আমরা দেখি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান সরকারি আইন কর্মকর্তা। বাংলাদেশের সকল আদালতে তার মামলা পরিচালনা করার অধিকার রয়েছে। তিনি পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান ও সকল বারের নেতা। তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করবেন। এরপরে আসি অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক সকল দায়িত্ব পালন করবেন। তিনি বাংলাদেশের সব আদালতে তার বক্তব্য পেশ করতে পারবেন। আইনের জটিল প্রশ্নে মতামত প্রকাশ এবং সরকারের আইন উপদেষ্টার দায়িত্ব পালন করবেন এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পাঠানো বিষয়সমূহ নিয়ে মতামত প্রদানের জন্য সুপ্রিম কোর্টের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হলেন অ্যাটর্নি জেনারেল। তো তিনি মূলত রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করেন। বিভিন্ন মোকদ্দমায় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। আর দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তিনি তার বক্তব্য পেশ করার অধিকার রয়েছে। বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। অ্যাটর্নি জেনারেল এবং তার কার্যালয়ে রাষ্ট্রের স্বার্থ, আইন সমুন্নত রাখার জন্য বিচার বিভাগকে সহায়তা দান করেন। আমরা দেখলাম যে অ্যাটর্নি জেনারেলের পদ একটা গুরুত্বপূর্ণ পদ। বাংলাদেশ সংবিধানের 64(1) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল সরকারের কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন। আইন বিশেষজ্ঞ বা দক্ষ আইনি উপদেষ্টা হিসেবে অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে সরকারের পক্ষে আদালতে বিভিন্ন ধরনের মামলা পরিচালনা করতে হয়। তাদের দক্ষতা, যোগ্যতা, আইনগত দিক থেকে সরকারের মান মর্যাদা, সাফল্য অনেকাংশে নির্ভরশীল। তাহলে অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক তাৎপর্য বহন করে।
তাহলে অ্যাটর্নি জেনারেল অন্যান্য সাংবিধানিক পদের মতো রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দান করেন এবং রাষ্ট্রপতির স্বইচ্ছার উপর তার পদের মেয়াদ নির্ভর করে। এখান থেকে ছোট ছোট প্রশ্নগুলো আসে এবং উদ্দীপকের প্রশ্নও আসে। মূল বিষয়টা জানা থাকলে তোমরা অবশ্যই এখান থেকে অ্যান্সার করতে পারবে। অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ দান করেন, তার পদের মেয়াদ, তার পদমর্যাদা, কিভাবে অপসারিত হন, তার ক্ষমতা ও কার্যাবলী, এই বিষয়গুলো জানা থাকলে যে কোনো উদ্দীপক থেকে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা ছিল এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ।